প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমি যে টাইম ফ্রেমটা আগের কন্টেন্টে বলেছিলাম দ্যাট 11 আওয়ার্স, আই ওয়াজ রং। আমি অ্যাপোলজি প্রকাশ করছি যে টোটাল যেই ফ্লাইং আওয়ার অ্যান্ড ওয়েটিং আওয়ারটা ছিল বাংলাদেশের শুধুমাত্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে, অস্ট্রেলিয়ার ডারউইন থেকে ম্যাকায় যেতে, সেটা হচ্ছে 11 ঘন্টার থেকে আরো 3 ঘন্টা প্লাস 14 আওয়ার্স। 14 আওয়ার্স। অস্ট্রেলিয়া অনেক বড় কান্ট্রি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সরাসরি যদি আপনি যান 4 থেকে 5 ঘন্টার বেশি লাগার কোনো সুযোগ নেই। 6 ঘন্টা ধরে নিলাম যে বিমানটা একটু আসতে চলে, পুরোনো বিমান 1980 সালে তৈরি হয়েছে, সো ওর 6 ঘন্টা লাগলো, মাইনার নিলাম আমি। 14 ঘন্টা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল যদি এই যে হানিফ এন্টারপ্রাইজ এবং আমরা মাঝে মাঝে সাকুরাকে দেখি যে রাস্তায় পাল্লা দেয়, বুঝছেন, ওগুলোকে বাউলি বলে, এরকম কোন একটা বাসে যদি চড়াই দেওয়া হইতো ডারউইন থেকে ম্যাকায় আসার জন্য, তারা আরো আগে পৌঁছে যেত, 14 ঘন্টা লাগতো না, ট্রাস্ট মি। 14 ঘন্টায় ডারউইন থেকে ম্যাকায় বাংলাদেশ গেছে। এখন এই আলোচনাটা এক্সটেন্ড করার আগে একটু আপনাদেরকে বলে রাখি যে অস্ট্রেলিয়া, যাদের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একদম গুহারা হেরেছে, 9 উইকেটের ব্যবধানে হেরেছে, তারা চার্টার্ড ফ্লাইটে গেছে। তারা চার্টার্ড ফ্লাইটে ডারউইন থেকে ম্যাকাওয়ে গেছে এবং তাদের জার্সির দিকে তাকালে দেখবেন যে কান্তাস, হ্যাঁ অনেকে কোয়ান্তাস বলে, তাদের যেই এয়ারলাইন্স, তাদের দেশের ইউএস বাংলা আর কি, তারা হচ্ছে তাদের মেইন স্পন্সর। মানে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে তাদের একটা এয়ারলাইন্স কোম্পানির সরাসরি ডিলিংস, মেইন স্পন্সর, তাদের সবচেয়ে বেশি টাকা দেয় সেই তারা, অথবা সেই কোম্পানিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তার দেশের ক্রিকেটারদেরকে সরাসরি পরিবহনের জন্য বাংলাদেশের ফ্লাইটে কিন্তু তারা আসে নাই, এনশোর করেছে কান্তাসের চার্টার ফ্লাইট। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যাত্রীবাহী অন্য বিমানগুলো যেমন আসে, সাকিরা হানিফে আমরা বসি না, যাই না, যে আমরা 10 জন মিলে বান্দরবানে যাইতেছি, ঠিক আছে, এই 10 জনের বাইরেও 25 জন রয়েছে যারা হচ্ছে আসলে ওরাও বান্দরবানে যাবে, কিন্তু আমাদের পরিচিত না, বাদাম খাইতে গিয়ে বাসের মধ্যে দেখা হয়। তো বাংলাদেশ এরকম অনেক বাদাম খাওয়া পাবলিকের সাথে 14 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে দিয়ে, দুইটা জায়গা আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে কেয়ার্নস হয়ে হচ্ছে প্রিন্স ভেইল সম্ভবত জায়গাটার নাম, সেখানে হয়ে এসেছে এবং এই দলটা তাদের দেশ সফর করছে, ভাবা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার জন্য রেসপন্সিবল, আগে ক্লিয়ার করে রাখি, কারণ এই শিডিউলটা তাদের করা না, এটা ক্রিকেট অস্ট্রেলিয়া করেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশে যখন কোনো দেশ আসে, কোনো দল আসে, ট্রাস্ট মি অর নট, আপনারা গালি দিতে পারেন, সবাই গালি দেন, তামিমরে দেন, বুলুল ভাইরে দেন, ফারুক ভাইরে দেন, পাপন সাহেবরে দেন, সবাই গালি গালাজ করেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরকারীদের জন্য যে কাজটা করে, যেভাবে তাদেরকে আদর আপ্যায়ন করে, ট্রাস্ট মি বিশ্বে বিরল। কিন্তু এই ঘটনা, এটাও বিশ্বে বিরল। এবার আসি সেকেন্ড পয়েন্টে, এটা আরো বেশি আপনাদেরকে অবাক করবে। বাংলাদেশি ক্রিকেটাররা, ফুটেজে আপনারা এর আগে দেখছেনও নিশ্চয়ই, দে ওয়ার ওয়েটিং ফর দ্য লাগেজেস। আপনি এতবার বিভিন্ন জায়গায় থামায় আসছেন না, লাগেজ তো আসলে ঠিকভাবে আসার কথা, তাই না? যেহেতু আমি বাস বলছি, বিমানে ছিলাম এবং তারাও বিমানে ছিল, তাদের লাগেজটাও প্রপারলি আসার কথা। ক্রিকেটাররা ওয়েট করে ক্লান্ত হয়ে 14 ঘন্টার জার্নি সব মিলায় ক্লান্ত হয়ে তারা হোটেলে চলে গেছে, লাগেজ আসে নাই, লাগেজ মিসিং। বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ট্রাভেলিং পার্টনার হিসেবে যারা রয়েছে, আমার কথা হয়েছে অন্তত 2 জনের সাথে, এবং তারা এনশিওর করেছে যে প্লেয়াররা প্রিস্টপ, লাগেজ মিসিং। অনেকের ইম্পর্টেন্ট অনেক কিছু থাকে, ধরেন আপনি কোন একটা মেডিসিন নেন, কারো মাথা ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই না, ঠান্ডা লাগতে পারে, অনেকের প্রয়োজনীয় মেডিসিন লাগেজের মধ্যে রয়েছে, বাট সেই লাগেজটা মিসিং। 14 ঘন্টা জার্নি করানো একটা দলের অন্তত নাম্বারস অফ ক্রিকেটার, নোটেবল নাম্বার অফ ক্রিকেটারের লাগেজ প্রপারলি আসে নাই, এবং লাগেজ রেখে, যেহেতু পায় নাই, কতক্ষণ ওয়েট করবে, এখানে তো দাঁড়ায় থাকবে না সারাদিন, তারা হোটেলে চলে গেছে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন অস্ট্রেলিয়া রাইট নাও উইথ দ্য ভিজিটিং নেশন। খুবই আনএক্সেপ্টেবল, খুবই খুবই খুবই। এবং অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে পরাজিত হবার পরে আমার কাছে মনে হয় যে এই দলটাকে কত বেশি টায়ারিং বানানো যায়, এক্সস্ট করা যায়, হেক্টিক জার্নি উপহার দেওয়া যায়। দে হ্যাড প্ল্যান্ড অল দিস, এবং এই যে পরিকল্পনা, যে পরিকল্পনা তাদের দলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এয়ারলাইন্স কোম্পানি তাদের নিজেদের স্পন্সর, ওই যে কোকা কোলা বাংলাদেশ দলে আমরা দেখি না, এটা ওটা দেখি না, মানে কি তুই যা বলবি শুনবে ভাই, ওটা শুনতে বাধ্য, না শুনলে ভাই আমি তোর লোকে নাই। আপনি ভাবতে পারেন যে কান্তাসের মতো একটা এয়ারলাইন্স কোম্পানি একই ফ্লাইটে তো বাংলাদেশকে আনতে পারতো, বুঝলা যান আপনি, অস্ট্রেলিয়ার ফ্লাইটে যদি বাংলাদেশ আসতো, ফ্লাইট গুলো বেশ বড় বড় এবং আকাশের মধ্যে ওয়াইফাইও পাওয়া যায়, আমি আপনাদের এনশিওর করতেছি, আমাদের সাংবাদিকরা পাইছে, তো একই ফ্লাইটেও তো বাংলাদেশ আসতে পারতো, সেটাও তারা করে নাই। ভেরি ভেরি ব্যাড।
এখন যে আলোচনাটা করতে চাই, যে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, এই সিচুয়েশনে বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে যে জিনিসটা মানে আমার কাছে মনে হয় মাস্ট হয়ে গেছে, একদম ওই যে বলে না মুতোর জবাব দিয়ে দিয়া, এদেরকে একদম প্রপার জবাবটা দিতে হবে মাঠের খেলায়। স্টিভেন স্মিথকে লিটন কুমার দাস যেমন পাত্তাই দেয় না, একটু পরে আউট হয়ে গেছে, মেহেদী হাসান মিরাজ আউট করে দিছে, সে চাইলে যা চায় তাই নাকি করতে পারে, তারা আসলেই যা চায় তাই করতে পারে। যে বাংলাদেশকে ঘুরাইতেছে ফিরাইতেছে, তারা নিজেরা ভালোভাবে চলে এসছে। মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের তানজিদ হাসান তামিম, বাংলাদেশের মুমিনুল হক, বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, তারাও আসলে ইনফ্যাক্ট যা চায় তাই করতে পারে। এবং এই যা চায় তাই করতে পারা যে ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যা চায় তাই করতে পারে হচ্ছে আমাদের হাসান মাহমুদ, 9টা উইকেট নিয়ে গেছে। সো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে এই জায়গা থেকে শিক্ষার দরকার রয়েছে। ভাবা যায় যে আগামীকাল কোনো ফর্মাল প্র্যাকটিস নেই, বাংলাদেশ দল আজকে একদম হেক্টিক অবস্থায় এসেছে, এরপরে ম্যাচের আগে পাবে মাত্র 2 দিন, গরম থেকে এসে পড়েছে ঠান্ডার মধ্যে, প্লেয়াররা লাগেজের বেল্টের সামনে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকলো, তাদেরকে 14 ঘন্টা ধরে ট্রাভেল করানো হলো, এবং সেই ট্রাভেল করার পর পৌঁছানোর পরে বেল্টের সামনে ওয়েট করার পরে যখন আপনি আপনার ওই ব্যাগটা পাবেন না, কিট ব্যাগটা পাবেন না, কেউ যদি ঐচ্ছিক অনুশীলনে প্ল্যানও করেন তিনিও কিন্তু প্রপারলি রেডি হতে পারবেন না ফর দ্য প্র্যাকটিস। কারণ নিশ্চয়ই এই হ্যান্ড ক্যারির মধ্যে তিনি তার ট্রাউজার আর জার্সি নিয়ে আসেন নাই, ডেফিনেটলি না। কি হচ্ছে অস্ট্রেলিয়ায়? এটা কি বাংলাদেশ আসলেই ডিজার্ভ করে? এই ট্রিটমেন্টটা অস্ট্রেলিয়া বাংলাদেশকে দিয়ে তারা প্রুফ করে দিয়েছে, 2টা জায়গায় প্রুফ করেছে যে তারা আসলেই অপদার্থ, পারে না তারা। বাংলাদেশের সাথে পরের টেস্ট আমি ড্যাম শিওর দেখেন তারা নাকানি চুপানি খাবে। এন্ড সেকেন্ড পয়েন্ট, যেটা 2টা পয়েন্টের কথা বললাম, যে তারা যে কতটা ভীত, বাংলাদেশকে নিয়ে কতটা ভীত, নিজেদের প্রতি তাদের কনফিডেন্স কতটা কমে গেছে, জাস্ট একবার ভেবে দেখুন যে তারা তাদের দল পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। বাংলাদেশকে তারা পাত্তা দেয় না, অনেকেই বলছেন মানে এটা নাকি আপসেট টাপসেট, যদিও আমাদের অনেক প্রিয় আকাশ চোপড়া পর্যন্ত বাংলাদেশের প্রশংসা করেছে, বাট অস্ট্রেলিয়ানরা তাদের দল 13 সদস্যের দল যেটা দিয়েছিল 2 টেস্টের জন্য, সেই দলের পর্যন্ত চেঞ্জ আনছে, এবং তারা কতটা অ্যারোগেন্ট, কতটা ডিটারমিন, বাংলাদেশকে যতভাবে ঝামেলায় ফেলা যায় সেটার জন্য তারা এই একটা দারুণ জার্নি উপহার দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেসপন্স করা উচিত, ডেফিনেটলি করা উচিত, ভদ্রতার কিছু নাই, ইটস ভেরি প্রফেশনাল, রেশনাল। আমার কাছে মনে হয় রেসপন্স হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই ব্যাপারটা নিয়ে কথা বলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন কোনোভাবেই গা বাঁচে, ওরা কি মনে করলো ভাই, হ্যাঁ ওদের দেশে খেলতে গেছে এই তো অনেক, ভাই আগামী 10 বছরও বাংলাদেশকে ডাকবে না, শিওর থাকেন আপনারা, বুঝছেন, হারার হয়ে রয়েছে। সো এই ব্যাপারগুলো নিয়ে স্পিক আউট করা উচিত। ওয়াই 14 আওয়ার্স, ওয়াই লাগেজ আপনার থাকবে না কেন? ওয়াই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার গমন নিয়ে তাদের ফ্লাইট ব্যবস্থাপনা ডিফারেন্ট? ওয়াই? ইট শুড বি আস্কড, এটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে। এবং এই ব্যাপারগুলো নিয়ে জাতির সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা রয়েছেন, তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যে কমিউনিকেশন করছেন সেটা জানানো উচিত। বাংলাদেশের ক্রিকেটাররা কারো খেয়ে পরে ওখানটা খেলতে যায়নি, কারো ধার দেনা, কারো কোনো কিছু অ্যাচিভ করে, কারো কাছ থেকে কোনো ধরনের ফ্যাসিলিটিস নিয়ে অস্ট্রেলিয়াকে হারায়নি। টোটালি তারা করেছে তাদের যোগ্যতায়, ডেফিনেটলি সেটা রিপিট করার ক্ষমতা তাদের রয়েছে আপকামিং টেস্টে। সবাই ভালো থাকবেন।